আপনি জানেন তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি আমি কাঞ্জুম করি। চলুন শুরুতেই জেনে নিই প্রধান শিরোনামগুলো। বিরল ধাতু ও গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ নিশ্চিতে জাপান যুক্তরাষ্ট্র চুক্তি। সামরিক শক্তি বাড়াতে পারস্পরিক সহযোগিতার বিষয়েও সমঝোতা। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারতের অন্ধ্র ও ওড়িশায় ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টি। জামাইকায় অগ্রসর হচ্ছে শক্তিশালী সাইক্লোন মেলিসা। গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত অন্তত 2 ফিলিস্তিনি। ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখকে উত্তরসূরি ঘোষণা মাহমুদ আব্বাসের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। জাপানের সঙ্গে বিরল ধাতু ও গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ নিশ্চিতে নতুন চুক্তিতে সই করল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার টোকিওতে সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিতে সই করেন। এছাড়া দীর্ঘদিনের সুসম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা নিশ্চিতে সোনালী যুগ শিরোনামে আরও একটি কৌশলগত সমঝোতায় সই করেন ট্রাম্প তাকাইচি। সোমবার এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়া থেকে জাপান পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেয়া হয় রাজকীয় সংবর্ধনা। মঙ্গলবার টোকিওতে সরকারি বাসভবনে ট্রাম্পকে স্বাগত জানান নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার কয়েকদিনের মাথায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠকে বসেন জাপানি প্রধানমন্ত্রী। দ্বিপক্ষীয় বৈঠক শেষে $550 বিলিয়ন দুর্লভ খনিজ চুক্তিতে সই করেন দুই সরকার প্রধান। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গ্যাস, সয়াবিন ও পিকআপ কিনবে জাপান। অন্যদিকে গুরুত্বপূর্ণ খনিজ পাবে যুক্তরাষ্ট্র। বিনিয়োগ করবে জাহাজ নির্মাণেও। সামরিক শক্তি বাড়াতে পারস্পরিক সহযোগিতার বিষয়েও হয় সমঝোতা। ট্রাম্প যুক্তরাষ্ট্রকে জাপানের সবচেয়ে শক্তিশালী মিত্র বলে উল্লেখ করেন। জাপানি প্রধানমন্ত্রী তাকাইচি দুই দেশের সম্পর্কের উপর জোর দিয়ে বলেন, আরও শক্তিশালী ও সমৃদ্ধ হতে কাজ করবে দুদেশই। জাপান সফর শেষে বুধবার দক্ষিণ কোরিয়ায় যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়ের মুখোমুখি এখন জামাইকা। মার্কিন আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, হ্যারিকেন মেলিসা হতে যাচ্ছে ভয়াবহ রকমের বিপর্যয়কর ও প্রাণঘাতী। এর প্রভাবে প্রবল বর্ষণে জামাইকায় 3 জন এবং হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে যাচ্ছে এই ঝড়। হারিকেন মেলিসা সর্বোচ্চ শক্তির ক্যাটাগরি 5-এ রূপ নিয়েছে। মধ্য আমেরিকার দেশ জামাইকা ও আশপাশের দেশগুলোর উপকূলে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে যাচ্ছে ঘূর্ণিঝড়টি, যার বাতাসের গতিবেগ ঘণ্টায় 175 মাইল বা 282 কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। দেশটির জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, ঝড়টি রাজধানী কিংস্টন থেকে প্রায় 145 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং এর গতি মাত্র ঘণ্টায় 6 কিলোমিটার। জামাইকার সকল নাগরিকদের নিরাপদে থাকতে হবে। ভয়াবহ প্রাণহানি, আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। হারিকেনটি অত্যন্ত শক্তিশালী। জামাইকা সরকার এরই মধ্যে 881টি আশ্রয় কেন্দ্র চালু করেছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্বল না হলে মেলিসা হবে জামাইকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও শক্তিশালী ঝড়। 1851 সালের পর থেকে রেকর্ড করা যে কোনো হারিকেনের চেয়েও শক্তিশালী। আমরা মেলিসার হাত থেকে জনগণকে বাঁচাতে প্রস্তুতি নিচ্ছি। একই সাথে হারিকেনটিকে মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছি। অনেককে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় মন্থারের প্রভাবে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ঝড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যার পর অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ছে এই ঝড়। এ সময় বাতাসের গতিবেগ থাকবে 110 কিলোমিটার। এরই মধ্যে অন্ধ্র 16টি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
একই সাথে ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু উপকূলবর্তী এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ওড়িশার দক্ষিণাঞ্চলের 8টি জেলায়ও জারি হয়েছে রেড অ্যালার্ট। দেশটিতে ভারী বৃষ্টির আশঙ্কায় 2 দিনের স্কুল ছুটির ঘোষণা এবং বিভিন্ন রুটে ফ্লাইট স্থগিত। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েলি চাপে অবশেষে আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে এখনও আর 12 জনের মরদেহ ফেরত পাওয়া যায়নি বলে জানিয়েছে তেল আবিব। এদিকে জিম্মির মরদেহ ফেরত পাওয়ার কয়েক ঘন্টা পর যুদ্ধবিরতির মধ্যেই গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 2 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে গাজায় যুদ্ধবিরতি চললেও সহিংসতা, মানবিক সংকট আর শোকের মিছিল যেন থামছেই না। এদিকে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে তুর্কি সেনাদের অংশগ্রহণে আপত্তি জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় তুর্কি সেনাদের কোনোভাবেই অংশগ্রহণ করতে দেওয়া হবে না। অন্যদিকে যুদ্ধের এই ভয়াবহতায় গাজা উপত্যকায় এতিম হয়েছে প্রায় 17,000 শিশু। নিজের উত্তরসূরির নাম ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। স্থানীয় সময় রবিবার এক লিখিত ঘোষণায় মাহমুদ আব্বাস জানিয়েছেন, যদি কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অক্ষম হন তাহলে অস্থায়ীভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ। ঘোষণায় আব্বাস বলেন, হুসেইন আল শেখ ফিলিস্তিনের নির্বাচনী আইন মেনে নতুন নির্বাচন আয়োজন করবেন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। ইয়াসের আরাফাতের মৃত্যুর পর 2005 সালে ক্ষমতায় আসেন মাহমুদ আব্বাস। প্রায় 2 দশক ধরে তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের মধ্যেই চীন ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ান তাদের মুক্ত বাণিজ্য চুক্তি আরও জোরদার করেছে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে এই চুক্তি হয়। এর মাধ্যমে অবকাঠামো, ডিজিটাল ও সবুজ রূপান্তর, বাণিজ্য সুবিধা ও বিনিময় সহযোগিতাকে বিস্তৃত করবে। এটি চীনের সাথে এই অঞ্চলের প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি। সম্প্রতি আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে চীন বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে। রুশ নিয়ন্ত্রিত ডনেস্কে ইউক্রেনের ড্রোন হামলায় 2 নারী নিহত হয়েছে। রুশপন্থী স্থানীয় প্রশাসনের তথ্য মতে হামলায় নিহত 2 নারী, বয়স যথাক্রমে 72 ও 98 বছর। আহত হয়েছেন 19 বছরের এক তরুণী। এই ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডনেস্ক ইউক্রেনের সেই 4টি অঞ্চলের একটি, যা রাশিয়া আংশিকভাবে দখল করে নিজেদের বলে দাবি করে। কেনিয়ায় 12 আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার ভোরে গোয়ালে কাউন্টির সিম্বা গলিনি এলাকায় বিধ্বস্ত হয় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় বিমানের সকল আরোহীর প্রাণহানির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার ভোরে কেনিয়ার সমুদ্র তীরবর্তী পর্যটন শহর ডাইনি থেকে ওয়াইল্ড বিস্ট মাইগ্রেশন এলাকার কিচুয়া টেম্বোর উদ্দেশ্যে যাত্রা করে 5YCCA নামের ছোট বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি কোয়ালে কাউন্টির সিম্বা গলিনি এলাকায় বিধ্বস্ত হয়। বিমানটিতে 12 আরোহী ছিল বলে নিশ্চিত করেছে কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিবৃতিতে বিমানে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা জানিয়েছে সংস্থাটি। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে দেশটির সরকারি বিভিন্ন সংস্থা। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। একযোগে 30,000 কর্মী ছাঁটাই করতে পারে বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে বিশাল এই ছাঁটাই কার্যক্রম। প্রতিষ্ঠানটি প্রায় 3,50,000 কর্পোরেট কর্মীর 10% হারাচ্ছেন চাকরি। কর্মক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর লক্ষ্যে চাকরিচ্যুতদের তালিকায় রয়েছেন ম্যানেজার পদের একটি বড় অংশ। কোভিড মহামারীর সময় নিয়োগ পাওয়া বিপুল সংখ্যক কর্মী এখন প্রয়োজনের অতিরিক্ত হিসেবে বিবেচনা করছে কোম্পানিটি।
অস্ট্রেলিয়ায় খনিতে বিস্ফোরণে নিহত হয়েছে 2 জন, গুরুতর আহত হয়েছেন 1 জন। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের কোবারে শহরে পলিমেটালস রিসোর্সেস লিমিটেডের মালিকানাধীন এন্ডেভার সিলভার, জিঙ্ক এবং সীসা খনিতে বিস্ফোরণের পর হতাহতের এই ঘটনা ঘটে। সাময়িকভাবে খনিটির কার্যক্রম বন্ধ রাখা হয়। আহত নারীকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খনিটি 1982 সাল থেকে পরিচালিত হলেও 2020 সালে সংস্কারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। কোম্পানিটির ওয়েবসাইটে জানানো হয়েছে 2023 সালে পলিমেটালস খনিটি কিনলেও চলতি বছর খনির কার্যক্রম আবারও শুরু করে। ক্যামেরুনে পুনর্নির্বাচিত হয়েছেন বিশ্বের দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট পল বিয়া। দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত ফল অনুযায়ী 92 বছর বয়সী পল বিয়া মোট ভোটের 53.66% ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইসা চিরোমা পেয়েছেন প্রায় 35.19% ভোট। এদিকে রাজধানী ইয়াউন্ডে ও বৃহত্তম শহর দুয়ালায় ফলাফল ঘোষণার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিরোধী দলীয় সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। 1982 সাল থেকে ক্ষমতায় থাকা পল বিয়া বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্টদের একজন হিসেবে রেকর্ড করেছেন। বিশ্ব দ্রুত ছুটছে এক অনিশ্চিত ভবিষ্যতের পথে। প্রকৃতি বারবার সতর্ক করছে, তারপরও সাবধান হচ্ছে না কেউ। বিজ্ঞানীরা বলছেন পৃথিবী পেরিয়েছে জলবায়ু বিপর্যয়ের প্রথম টিপিং পয়েন্ট। প্রবাল মরছে, বন হারাচ্ছে, সমুদ্রের স্রোত বদলাচ্ছে। সবই ঘটছে আমাদের চোখের সামনেই, অভূতপূর্ব দ্রুততায়। বিশ্ব উষ্ণায়ন আশঙ্কাজনক গতিতে বিপজ্জনক সীমা ছুঁয়ে ফেলছে। পৃথিবীর প্রবাল প্রাচীর এখন প্রায় অপরিবর্তনীয় ধ্বংসের মুখে, যা বিজ্ঞানীদের মতে জলবায়ু বিপর্যয়ের প্রথম টিপিং পয়েন্ট, প্রকৃতি ধ্বংসের এক অনিবার্য মোড়। এই সতর্কবার্তা এসেছে গ্লোবাল টিপিং পয়েন্টস শীর্ষক এক বৈজ্ঞানিক প্রতিবেদনে। বিশ্বের 160 জন গবেষকের বিশ্লেষণে উঠে এসেছে পৃথিবী একাধিক সংকটজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে, যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আসন্ন COP30 জলবায়ু সম্মেলনের ঠিক আগে, যা এবছর অনুষ্ঠিত হবে ব্রাজিলের অ্যামাজন রেইনফরেস্টের প্রান্তে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বৈশ্বিক উষ্ণতা যদি 1.5 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তবে অ্যামাজন বন বিপর্যয়ের মুখে পড়বে। একই সঙ্গে আশঙ্কা করা হচ্ছে উত্তর আটলান্টিকের গুরুত্বপূর্ণ সমুদ্র প্রবাহ মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের তথ্য বলছে, শিল্পপূর্ব সময়ের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা ইতিমধ্যে 1.3 থেকে 1.4 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। গত 2 বছর ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণ। আর তীব্র সামুদ্রিক তাপপ্রবাহে বিশ্বের 84% প্রবাল প্রাচীর এখন ধ্বংসের মুখে, যা টিকিয়ে রাখে সামুদ্রিক জীববৈচিত্র্যের 1/4। অন্যদিকে বিজ্ঞানীরা বলছেন, প্রবাল প্রাচীর বাঁচাতে হলে বৈশ্বিক তাপমাত্রা আবার 1 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনতে হবে, যা সম্ভব হবে কেবলমাত্র দ্রুত ও কঠোর জলবায়ু পদক্ষেপের মাধ্যমে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। লোহিত সাগরের জলপথে হুতি বিদ্রোহী ও যুক্তরাষ্ট্রের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময় ইয়েমেন উপকূলের জুকার দ্বীপে দেখা দিয়েছে এক নতুন রহস্য। সেখানে দ্রুত গতিতে গড়ে উঠছে বিশাল এক বিমান ঘাঁটি, কিন্তু কে বা কারা এটি নির্মাণ করছে তা এখনো নিশ্চিত নয়। বিশ্লেষকদের মতে এই ঘাঁটির উত্থান আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন এক শক্তির আবির্ভাবের ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি স্যাটেলাইটে ধারণ করা ছবিতে দেখা গেছে ইয়েমেনের জুকার দ্বীপে একটি দীর্ঘ ও সম্পূর্ণ প্রস্তুত রানওয়ে নির্মিত হয়েছে এবং সেখানে অবকাঠামো উন্নয়নের বাকি কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বিশেষজ্ঞরা বলছেন, রানওয়ের দৈর্ঘ্য ও নকশা দেখে অনুমান করা যাচ্ছে এটি বড় আকারের সামরিক বিমান ওঠানামার উপযোগী, যা ভবিষ্যতে লোহিত সাগর অঞ্চলে কৌশলগত ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এ নিয়ে এপি, সিবিসি নিউজ সহ বিভিন্ন গণমাধ্যমও খবর প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী এপ্রিল মাসে দ্বীপে ডক নির্মাণের প্রথম ধাপ শুরু হয়। কয়েক মাসের মধ্যেই প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে অ্যাসফল্ট বিছানো হয়। অক্টোবরে ছবিতে দেখা যায় রানওয়ের মার্কিং পর্যন্ত সম্পন্ন হয়েছে। এসব কাজ এত দ্রুত গতিতে হচ্ছে যে এর পেছনে বড় কোনো আন্তর্জাতিক শক্তি রয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
বিমান ঘাঁটিটি চালু হলে পুরো লোহিত সাগর অঞ্চল আসবে নজরদারির আওতায়। ফলে শুধু ইয়েমেন নয়, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ক্ষমতার ভারসাম্যও প্রভাব পড়তে পারে বলেও মত বিশেষজ্ঞদের। 1990-এর দশকে দ্বীপটি দখল করেছিল ইরিত্রিয়া। পরে আন্তর্জাতিক আদালতের রায়ে 1998 সালে ইয়েমেন পুনরায় এর নিয়ন্ত্রণ পায়। বর্তমানে দ্বীপটি সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের ভাতিজা তারেক সালেহের বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।